তো আজকে আমরা ক্লাস 5-এর লেসন 12 উইংস বইয়ের লেসন 12 সমস্ত টেক্সট এবং অল অ্যাক্টিভিটিস সমস্ত অ্যাক্টিভিটিস করব, সলভ করব 165 থেকে 175 পৃষ্ঠার। ঠিক আছে, আজকে তোমরা আমরা প্যাসেজটা পড়ব, গ্রামাটিক্যালি তোমাদের বুঝিয়ে দেওয়া হবে, তারপরে তোমরা কিন্তু এমনভাবে মানে বোঝানো হবে যাতে তোমরা ভবিষ্যতে তোমাদের ট্রান্সলেট করতে সুবিধা হয়। তো এই জন্যে স্কিপ করবে না। দেখো আমরা পড়ছি, তো বলছে লেটস রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্যাসেজটা পড়ো এবং নিচে প্রশ্নগুলো উত্তর দাও। তাহলে আমরা এখন প্যাসেজটা পড়ছি। দেখো বলছে অনিশ ওয়াজ এক্সাইটেড মানে উত্তেজিত। তাহলে এক্সাইটেড, অনিশ ওয়াজ এক্সাইটেড, অনিশ ছিল উত্তেজিত ছিল অনিশ। ঠিক আছে, কি করতে উত্তেজিত ছিল? টু স্টার্ট শুরু করতে। তাহলে অনিশ ওয়াজ এক্সাইটেড টু স্টার্ট দ্য নিউ স্কুল। তাহলে নতুন স্কুল শুরু করতে খুব উত্তেজিত ছিল দিস ইয়ার, এই বছরে। ঠিক আছে, তাহলে অনিশ ওয়াজ এক্সাইটেড টু স্টার্ট দ্য নিউ স্কুল দিস ইয়ার। তাহলে হি ওয়াজ এক্সাইটেড টু সি, সে উত্তেজিত ছিল দেখতে হিজ ফ্রেন্ডস এগেইন, তার বন্ধুদের আবার। তাহলে তাদের বন্ধুদের আবার দেখতে সে উত্তেজিত ছিল। আর কি? এগেইন অ্যান্ড টু মিট, সাক্ষাৎ করতে হিজ নিউ টিচার, তার নতুন শিক্ষক মহাশয়দেরকে। ঠিক আছে, তাহলে মিস্টার রয় ইজ হিজ নিউ ক্লাস টিচার। তাহলে মিস্টার রয় হয় তার নতুন শ্রেণীর যে মাস্টার মশাই, ক্লাস টিচার, তার সাথে মিস্টার রয় ছিল তার নতুন ক্লাস টিচার, শ্রেণী শিক্ষক মহাশয়। মিস্টার রয় ইজ ভেরি জেন্টেল, মিস্টার রয় খুবই শান্ত। ইন দ্য ফার্স্ট ক্লাস হি টোল্ড দ্য চিলড্রেন, তার প্রথম শ্রেণীতে সে বলেছিল টু দি চিলড্রেন, মানে টোল্ড দ্য চিলড্রেন, শিশুদেরকে বলেছিল, বাচ্চাদেরকে, কি সম্পর্কে? অ্যাবাউট নীল আর্মস্ট্রং সম্পর্কে কিন্তু বলেছিলেন। নীল আর্মস্ট্রং ছিলেন মহাকাশচারী আমাদের একজন। তো নীল আর্মস্ট্রং ওয়াজ বর্ন অন আগস্ট 5। তাহলে নীল আর্মস্ট্রং ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিল, ওয়াজ বর্ন যেহেতু ডেটের আগে প্রিপোজিশন হিসেবে অন হয়, তাই অন আগস্ট 5 অ্যান্ড 1930, 1930-এর 5ই আগস্ট নীল আর্মস্ট্রং কিন্তু জন্মগ্রহণ করেছিল। তাহলে দেখো লেখা রয়েছে তারপরে, সে চেয়েছিল টু বি এ পাইলট, সে চেয়েছিল, সব পাস্ট টেন্সে, হি ওয়ান্টেড টু বি এ পাইলট। তাহলে সে পাইলট অর্থাৎ যারা বিমান চালান তাদেরকে পাইলট বলা হয়। তাহলে হি ওয়ান্টেড টু বি পাইলট অ্যাট অ্যান আর্লি এজ অর্থাৎ শৈশব মানে শিশু বয়স থেকে। বা এখানে দেখো একটা জিনিস, অ্যাট প্রিপোজিশন বসেছে অ্যান আর্লি এজ, এই অ্যান আর্লি এজের আগে কিন্তু অ্যাট অ্যান আর্লি এজ বসে। তাহলে হি ওয়াজ 5 years old হোয়েন হি ফার্স্ট ওয়েন্ট অন অ্যান এরোপ্লেন। তাহলে সে যখন 5 বছর বয়স ছিল তখন হোয়েন হি ফার্স্ট ওয়েন্ট, সে প্রথম এরোপ্লেন চড়েছিল। ঠিক আছে, নীল লাইক টু রিড লর্ডস অফ বুকস, নীল লাইক টু রিড পড়তে ভালোবাসতো, পছন্দ করতো, লাইকড। ঠিক আছে, টু রিড কী করতে? লটস অফ বুকস মানে প্রচুর বই পড়তে, লটস অফ বুকস প্রচুর বই, অ্যান্ড বিল্ড মডেল এরোপ্লেন, এবং এরোপ্লেন বা বিমানের মডেল তৈরি করতে। বিল্ড মানে নির্মাণ করা এখানে। ঠিক আছে, যেরকম বিল্ড, আমাদের কিন্তু বিল্ড এবং মেক দুটো আলাদা ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে কি মেক দেবো না, বিল্ড দেবো, কারণ কোনো কিছু নির্মাণ করা অনেক দিন ধরে, তো সেটা কিন্তু বিল্ড, যেরকম বিল্ডিং নির্মাণ করি তাই বিল্ড দেওয়া হয় ওখানেও, তো এখানেও বিল্ড, আমরা কোনো কিছু নির্মাণের অর্থে কিন্তু আমরা কিন্তু বিল্ড ইউজ করি। ঠিক আছে, তাহলে এখানে দেখো বলছে নীল লাইক টু রিড লর্ডস অফ বুকস অ্যান্ড বিল্ড মডেল এরোপ্লেন। তাহলে এয়ারপ্লেনের মডেল বানাতে সে কিন্তু খুব ভালোবাসতো বা বানাতো। হি ওয়াজ 15 years old যখন তার হোয়েন হি গট হিজ পাইলটস লাইসেন্স। তাহলে যখন তার 15 বছর বয়স, হোয়েন, এখানে এই হোয়েনটা কিন্তু তুমি আগেও দিতে পারো, পরেও দেওয়া যায়। হি ওয়াজ 15 years old যখন, মানে 15 বছর বয়সে হোয়েন, তখন কী করেছিল? হি গট হিজ পাইলটস লাইসেন্স, অর্থাৎ সে কিন্তু বিমান চালানোর অনুমতিপত্র পেয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো কি পরের প্যারা, তার পরের প্যারাগ্রাফ রয়েছে দেখো, নীল কুড ফ্লাই ওভার ডিফারেন্ট টাইপস অফ এয়ারক্রাফটস সাচ অ্যাজ জেটস, হেলিকপ্টার্স, গ্লাইডার্স অ্যান্ড রকেটস। তারপরে নীল বিভিন্ন ধরনের উড়োজাহাজ ওড়াতে পারতেন, যেমন জেট, হেলিকপ্টার, যন্ত্রহীন প্লেন, এরোপ্লেন ও রকেট। তার মানে নীল পারতেন, তাহলে নীল কুড কী করতে পারতেন? ফ্লাই ওভার ডিফারেন্ট টাইপস অফ এয়ারক্রাফটস, অর্থাৎ বিভিন্ন ধরনের এয়ারক্রাফটস মানে বিমান, মানে আকাশ চালিত যান,
সাচ অ্যাজ, যেমন ধরো সাচ অ্যাজ যেমন কীরকম কীরকম, জেটস, হেলিকপ্টার্স, গ্লাইডার্স আর কি অ্যান্ড রকেটস। ঠিক আছে, তার মানে নীল বিভিন্ন ধরনের উড়োজাহাজ ওড়াতে পারতেন, যেমন জেট, হেলিকপ্টার, যন্ত্রহীন এয়ারপ্লেন ও রকেট। তবে দেখো হি ওয়েন্ট অন হিজ ফার্স্ট মিশন, হি ওয়েন্ট তাহলে তার মহাকাশে তার প্রথম যাত্রা শুরু করেছিল। হি ওয়েন্ট অন হিজ ফার্স্ট মিশন, অন হিজ ফার্স্ট মিশন ইনটু স্পেস, মহাকাশে ইনটু স্পেস। ইনটু কেন দেওয়া হচ্ছে দেখো, যখন আমরা এক স্তর থেকে অন্য স্তরে যাই বা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাই, প্রবেশ করি, তখন ইনটুই বেশিরভাগ দেওয়া হয়। তাহলে হি ওয়েন্ট অন হিজ ফার্স্ট মিশন ইনটু স্পেস, কবে, ডেটের আগে দেখো অন রয়েছে, অন মার্চ 1966। তার মানে তিনি মহাকাশে তার প্রথম যাত্রা শুরু করেছিলেন 1966 সালের 16ই মার্চ। ঠিক আছে, তারপর দেখো সে ছিল দ্য পাইলট অফ দ্য স্পেস ক্রাফট কল্ড জেমিনি 8। এই জেমিনি 8 কিন্তু একটা স্পেস ক্রাফট, অর্থাৎ তিনি মানে কি বলি, এটা মহাকাশ যান। জেমিনি 8 প্রপার নাউন, এটা জেমিনি 8, জি কিন্তু ক্যাপিটাল লেটারে রয়েছে। তাহলে হি ওয়াজ দ্য পাইলট, সে ছিলেন একজন বিমান চালক, কিসের, অফ দ্য স্পেস ক্রাফট কল্ড জেমিনি 8। তার মানে তিনি জেমিনি 8 মহাকাশযানের পাইলট ছিলেন। ঠিক আছে, তারপরে দেখো অন জুলাই 20, 1969, তার 1969 8ই জুলাই কী করেছে, আমস্ট্রং কমান্ডেড দ্য অ্যাপোলো 11 লুনার ল্যান্ডিং মিশন। তার মানে দেখো 1969 সালের 20 জুলাই আমস্ট্রং অ্যাপোলো 11 চন্দ্রযান পরিচালনা করেছিলেন। হিজ ফার্স্ট ওয়ার্ডস, তার প্রথম শব্দ, মানে প্রথম যে কথা, এখানে শব্দ বা কথা যাই বলি না কেন, তাহলে হিজ ফার্স্ট ওয়ার্ডস ছিল হোয়েন হি সেট ফুট, তার পাকে স্থাপন করেছিল, সেট ফুট পা দিয়েছিল, বা এখানে ভালোবাসায় সেট ফুট কোথায় দিয়েছিল, অন দ্য মুন, চাঁদের উপরে, অন দ্য বা চন্দ্রপৃষ্ঠে, অন দ্য মুন, ওয়্যার মানে ছিল, কি ছিল, তাহলে হিজ ফার্স্ট ওয়ার্ডস, তার প্রথম শব্দ ছিল যখন সে চাঁদে তার পা স্থাপন করেছিল, ওয়্যার ছিল, কী ছিল, দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়েন্ট লিভ ফর ম্যানকাইন্ড। তার মানে বলছে মানুষের একটা ছোট্ট পদক্ষেপ মানব জাতির জন্য দৃঢ় পদক্ষেপ। তাহলে দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, মানব জাতির জন্য এই যে ছোট্ট পদক্ষেপ, ওয়ান জায়েন্ট লিভ ফর ম্যানকাইন্ড মানে মানব জাতির জন্য দৃঢ় পদক্ষেপ। হি স্পেন্ট হচ্ছে কাটিয়েছিল, স্পেন্টের সেকেন্ড ফর্ম হচ্ছে স্পেন্ট। হি স্পেন্ট নিয়ারলি 2 hours ওয়াকিং অন দ্য মুন, তার মানে তিনি চাঁদে প্রায় 2 ঘন্টা হেঁটেছিলেন, ওয়াকিং অন দ্য মুন, 2 ঘন্টা হেঁটেছিলেন চাঁদের ওপরে। অন জুলাই 24, জুলাইয়ের 24 তারিখ, দে রিটার্ন টু আর্থ, এখানে রিটার্ন টু আর্থ, অর্থাৎ 24শে জুলাই কী করেছিল, তিনি কিন্তু আবার পৃথিবীতে ফিরে এসেছিলেন। দে রিটার্ন টু আর্থ, দে ল্যান্ডেড ইন দ্য প্যাসিফিক ওশিয়ান, তারা কোথায়, প্যাসিফিক ওশিয়ানের পরে তারা কিন্তু কী করেছিল, ল্যান্ড করেছিল। ঠিক আছে, নীল আমস্ট্রং ডায়েড অন আগস্ট 25, 2012, তার মানে নীল আমস্ট্রং মারা গেছিল 2012 25শে অগস্ট। হি ওয়াজ 82 years old, সে ছিল তখন কত, 82 বছরের। আফটার দ্য ক্লাস আনিস স্মাইলড অ্যাজ হি থট অফ হোয়াট এ গ্রেট ইয়ার ইট উড বি। তাহলে কি, শ্রেণীতে পড়ার পর অনিশ এই বছরটি মহান হবে এ কথা ভেবে একটু হাসলো, মৃদু হাসায়, স্মাইল মানে মৃদু হাসা, তাহলে স্মাইল্ড হাসলো বা হেসেছিল। তাহলে আফটার দ্য ক্লাসের পরে অনিশ স্মাইল্ড অ্যাজ কী হিসাবে ছিল, হি থট, সে ভেবেছিল, অফ হোয়াট এ গ্রেট ইয়ার ইট উড বি, এটা একটা কি মানে সুন্দর একটা বছর হতে যাচ্ছে, মহান একটা বছর হতে যাচ্ছে, এটা ভেবে সে কিন্তু একটু হালকা হেসেছিল। তারপর দেখো রয়েছে অ্যাক্টিভিটি 1 পরের পেজে, আমরা এটা করব, লেটস ডু ফাইন্ড আউট অ্যান্ড রাইট ফ্যাক্টস অ্যাবাউট নীল আমস্ট্রং। ফাইন্ড আউট মানে খুঁজে বার করো, অ্যান্ড রাইট ফ্যাক্টস এবং ঘটনাগুলো লেখো অ্যাবাউট নীল আমস্ট্রং সম্পর্কে। ঠিক আছে, এ বলছে দেখো ইয়ার অফ বার্থ, তার জন্মের সাল বা বছর, তাহলে এটা আমরা লিখবো, আমরা পড়েছি টেক্সটে 1930, অর্থাৎ 1930 হবে জন্মগ্রহণের বছর, 1930, তাহলে উত্তর হয়ে গেল 1930 মানে 1930। ঠিক আছে, বিদাক বলছে ইয়ার অফ অ্যাপোলো 11 লুনার ল্যান্ডিং মিশন। ঠিক আছে, তাহলে অ্যাপোলো 11 চন্দ্রে অবতরণের যাত্রার বছর, তাহলে আমরা সেইটা কবে হয়েছে, অ্যাপোলো 11-এর লুনার ল্যান্ডিং মিশনটা সালটা এখানে উল্লেখ করতে হবে, 1969, তাহলে উত্তরটা হবে 1969। সিদাক বলছে ইয়ার অফ ডেথ, তার মৃত্যুর যে সাল বা বৎসর, সেটা হচ্ছে 2012, 2012।
ডি বলছে ইজ অ্যাট দ্য টাইম অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর সময় বয়স কত ছিল। তাহলে আমরা টেক্সটে কী পড়লাম, 82 ইয়ার্স, তাহলে আমরা 82 ইয়ার্স লিখব। ইদাক বলছে ফার্স্ট ওয়ার্ডস আফটার সেটিং ফুট অন দ্য মুন, তাহলে কি চাঁদে অবতরণ করার পর প্রথম উচ্চারণ মানুষের একটা ছোট্ট পদক্ষেপ, মানব জাতির জন্য দৃঢ় পদক্ষেপ, এটা সে উচ্চারণ করেছিল। তাহলে আমরা এটা একদম ধরে ধরে লিখতে পারি, কি লিখব, দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়েন্ট লিভ ফর ম্যানকাইন্ড, এটা একদম আমরা ধরে লিখতে পারি। তারপরে লাস্ট আমাদের এফ দাগ বলছে ডেট অফ রিটার্ন টু আর্থ, তাহলে পৃথিবীতে ফিরেছে যে তারিখ সেটা হচ্ছে 24 জুলাই। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাক্টিভিটি 1 হয়ে গেল। তারপরে দেখো অ্যাক্টিভিটি 2 বলছে রাইট টি ফর ট্রু, মানে ট্রু হলে টি লিখতে হবে, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, এবং মিথ্যে বিবৃতির জন্য এফ দিতে হবে ইন দ্য বক্সেস গিভেন, মানে যে বক্স রয়েছে সেই বক্সের মধ্যে আমরা দেবো। তো এ দেখ বলছে হি ওয়াজ দ্য পাইলট অফ স্পেস ক্রাফট কল্ড অ্যাপোলো 11, তার মানে তিনি অ্যাপোলো 11 বা 11 নামক মহাকাশযানের বিমান চালক ছিলেন, তাহলে এটা সত্য, টি দিলাম। বি দেখ বলছে নীল লাইক টু রিড লটস অফ বুকস অ্যান্ড বিল্ড মডেল এয়ারপ্লেনস, এটা ঠিক, নীল প্রচুর বই পড়তে পছন্দ করতেন এবং মডেল বিমান বানাতেন, এটাও ট্রু, তাই টি দিয়েছি। সিদাক বলছে নীল কুড ফ্লাই ওভার 50 ডিফারেন্ট টাইপস অফ এয়ারক্রাফটস, অর্থাৎ নীল 50টিরও বেশি বিভিন্ন ধরনের উড়োজাহাজ ওড়াতে পারতেন। এখানে কিন্তু দেখো 50টি বলেনি, আমরা টেক্সটে পড়েছি কিন্তু পারতেন অনেক ধরনের, কিন্তু 50টি উল্লেখ করে দেয়নি, তাই আমরা এখানে ফলস ফর এফ দিয়ে দেবো। তাহলে ডি দাগ বলছে দে ল্যান্ডেড অন আর্কটিক ওশিয়ান, তাহলে তারা আর্কটিক মহাসাগরে অবতরণ করেছিলেন, না আমরা প্যাসিফিক ওশিয়ান দেখেছি, তাহলে এটা ফলস দিয়ে দেবো। তাহলে অ্যাক্টিভিটি 3 কী বলছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তাহলে এ দাগ বলছে হোয়াট ডিড আর্মস্ট্রং ওয়ান্ট টু বি হোয়েন হি ওয়াজ এ ইয়ং বয়, তাহলে যখন সে ইয়ং বয় অর্থাৎ যখন আর্মস্ট্রং একটা ছোট ছেলে ছিল তখন সে কি হতে চেয়েছিল, তাহলে আমরা জানি কি সে অল্প বয়সে পাইলট হতে চেয়েছিল, তাহলে আমরা উত্তরটা লিখবো দেখো আর্মস্ট্রং ওয়ান্টেড টু বি এ পাইলট অ্যাট অ্যান আর্লি এজ, তাহলে কি দেখো আর্মস্ট্রং ওয়ান্টেড চেয়েছিল কি হতে, টু বি এ পাইলট, একজন পাইলট হতে চেয়েছিল, কি অ্যাট অ্যান আর্লি এজ, তো অল্প বয়সে বা ছোট বয়সে, তাহলে এ দাগ হয়ে গেল। ঠিক আছে, বি বলছে হাউ ওল্ড ওয়াজ আর্মস্ট্রং হোয়েন হি ফার্স্ট ওয়েন্ট অন অ্যান অ্যারোপ্লেন, অর্থাৎ আর্মস্ট্রং যখন প্রথম বিমানে চেপে গিয়েছিলেন তখন তার বয়স কত, বা বিমানে অবতরণ করেছিলেন বিমানে চেপেছিলেন তখন তার বয়স কত, তাহলে আমরা জানি তার বয়স ছিল 5, তাহলে আমরা লিখব কি আর্মস্ট্রং ওয়াজ 5 ইয়ার্স ওল্ড হোয়েন হি ফার্স্ট ওয়েন্ট অন অ্যান অ্যারোপ্লেন, তাহলে আর্মস্ট্রং যখন বিমানে চেপেছিলেন তখন তার বয়স ছিল 5, তাহলে বি দাগ হয়ে গেল। সি বলছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্পেস ক্রাফট দ্যাট টুক আর্মস্ট্রং টু দি মুন, বা তার মানে বলছে দেখো চাঁদে আর্মস্ট্রং যে মহাকাশযান নিয়ে গিয়েছিলেন তার নাম কি, অর্থাৎ যে যানটি করে চাঁদে গিয়েছিলেন সেই যানটির নাম কি, তাহলে আমরা জানি অ্যাপোলো 11, তাহলে দ্য নেম অফ দ্য স্পেস ক্রাফট মানে এই মহাকাশযানটি, দ্য নেম অফ দ্য স্পেস ক্রাফট দ্যাট টুক যেটা নিয়েছিল, দ্যাট টুক আর্মস্ট্রং টু দি মুন ওয়াজ অ্যাপোলো 11, তাহলে আমরা আবারও বলছি দেখো উত্তরটা মিলিয়ে নাও ভালো করে, দ্য নেম অফ দ্য স্পেস ক্রাফট দ্যাট টুক আর্মস্ট্রং টু দি মুন ওয়াজ অ্যাপোলো 11। ঠিক আছে, তারপর অ্যাক্টিভিটি 4 বলছে টিক দ্য কারেক্ট অপশান, এক দাগ বলছে দেয়ার আর দুটো অপশান এখানে দিয়ে রয়েছে 40 আর 40th স্টুডেন্টস ইন মাই ক্লাস, আমরা অবশ্যই দেখতে মানে জানি 40 হবে, দেয়ার আর 40 স্টুডেন্টস ইন মাই ক্লাস, তাহলে 40 হবে। দুই দাগ বলছে আই উইল নিড, আমার দরকার বা প্রয়োজন, টু না মাচ ডেজ টু ফিনিশ দিস ওয়ার্ক, তাহলে এখানে মাছ হবে না, টু হবে, আই উইল নিড 2 days টু ফিনিশ দ্য ওয়ার্ক। ঠিক আছে, তিন দাগ বলছে কুড ইউ পাস সাম বা ফিউ সুগার প্লিজ, কুড ইউ পাস এখানে কিন্তু ফিউ হবে না, হবে সাম, তাহলে কুড ইউ সাম সুগার প্লিজ। চার দাগ হি কেম আউট সেকেন্ড না টু ইন দ্য কম্পিটিশন, তাহলে এখানে সেকেন্ড ইন দ্য কম্পিটিশন হবে না, টু ইন দ্য কম্পিটিশন হবে, হি কেম আউট টু, ঠিক আছে, ইন দ্য কম্পিটিশন। 5 বলছে দেয়ার আর 3 মাছ স্যান্ডউইচেস, তাহলে দেয়ার আর মাছ স্যান্ডউইচেস। ঠিক আছে, তারপরে দেখো অ্যাক্টিভিটি 5 আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন ইচ সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য থেকে আমাদের আন্ডারলাইন করতে হবে এই অ্যাডজেক্টিভগুলো, বিশেষণ। তাহলে বিশেষণ কোনগুলো, যেগুলো হচ্ছে নাউনকে নাউনের দোষ গুণ অবস্থা
পরিমাপ ইত্যাদি বোঝায়, সেগুলো কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বলি। আমাদের গ্রামার ক্লাস এখানে করানো হয়েছে, যারা যারা গ্রামার ক্লাস করনি তারা কিন্তু আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সের ভিডিওগুলোতে রয়েছে, সেখানে ক্লাস অনুযায়ী কিন্তু করা রয়েছে, সেগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে। যেহেতু সেগুলো করা রয়েছে সেগুলো এই জন্যে আমরা এখানে কিন্তু একটু হালকা বলে দিয়ে উত্তরগুলো করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো আমরা বলছি কেমন, আবার তাও বুঝিয়ে দিচ্ছি। এক দাগ বলছে দিস ইজ দ্য হন্টেড হাউস, তাহলে এইটা একটা ভৌতিক বাড়ি। হন্টেড অর্থাৎ কেমন বাড়ি, বাড়িটা কেমন, হাউস এখানে নাউন, তাহলে হন্টেড অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তারপরে 2 দাগ বলছে দিস ড্রেস ইজ চিপার দ্যান দ্য আদার ড্রেসেস, অন্য ড্রেস থেকে এই ড্রেসটা হচ্ছে সস্তা, তাহলে ড্রেসটা কেমন, সস্তা, চিপার হয়ে যাবে অ্যাডজেক্টিভ। 3 দাগ বলছে দিস স্টুডেন্টস ওয়্যার লয়েটারিং ইন দ্য এমটি করিডর, তাহলে স্টুডেন্টসরা এমটি, কেমন করিডরটা কেমন ছিল, এমটি, খালি, তাহলে এমটি হয়ে যাবে। 4 দাগ বলছে কপিল ইজ গুড ক্রিকেটার, তাহলে কেমন ক্রিকেটার, গুড, তাহলে গুড হয়ে যাবে। 5 দাগ বলছে রিনা হ্যাজ এ রেড ব্যাগটা কেমন, রেড, তাহলে রেড হয়ে যাবে এখানে বিশেষণ বা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাক্টিভিটি 6 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডজেক্টিভস, তাহলে সুইটেবল অ্যাডজেক্টিভ দিয়ে কিন্তু আমাদের এই ব্ল্যাঙ্ক বা ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। তাহলে এক দাগে দেখো দি ড্যাশ কেক হ্যাড ড্যাশ ক্যান্ডেলস অন ইট, তাহলে ডেলিসিয়াস আর ফাইন রয়েছে, তাহলে দ্য কি কেক, ডেলিসিয়াস মানে সুস্বাদু, তাহলে দ্য ডেলিসিয়াস কেক হ্যাড ফাইন ক্যান্ডেলস অন ইট, ঠিক আছে? 2 দাগ বলছে এ ড্যাশ রেইনবো কেম আপ ইন দ্য ড্যাশ স্কাই আফটার এ ড্যাশ রেইনফল, তাহলে ব্রাইট, হেভি অ্যান্ড কালারফুল রয়েছে। তাহলে এখানে দেখো এই কি রেইনবো, একটা কালারফুল, রং বেরঙের, মানে রঙিন হয়, আমাদের 7টা রং থাকে রেইনবো রামধনুতে, তাহলে এই কালারফুল হয়ে যাবে, কালারফুল রেইনবো কেম আপ, বেরিয়ে এলো বা আসলো, ইন দ্য ব্রাইট স্কাই, উজ্জ্বল আকাশে, আফটার এ হেভি রেইনফল, মানে বেশ বা তীব্র বা ভীষণ রেইনফল বা বৃষ্টির পর কিন্তু রং বেরঙের এই যে রঙিন রেইনবো বা রামধনু বেরিয়ে এলো পরিষ্কার আকাশে। 3 দাগ বলছে উই ক্রসড এ ড্যাশ ফিল্ড এ ড্যাশ অ্যান্ড ড্যাশ সানফ্লাওয়ার্স, তাহলে ব্রাইট, ভাস্ট অ্যান্ড ইয়েলো রয়েছে, তাহলে আমরা লিখবো উই ক্রসড এ ভাস্ট ফিল্ড, একটা বিস্তীর্ণ মাঠ আমরা ক্রস করলাম, অতিক্রম করলাম, অফ ব্রাইট অ্যান্ড ইয়েলো অর্থাৎ উজ্জ্বল এবং হলুদ সানফ্লাওয়ার্স, এবং অর্থাৎ উজ্জ্বল এবং হলুদ সানফ্লাওয়ার্স, অর্থাৎ এখানে যে এটা বলেছে হলুদ অর্থাৎ যে সানফ্লাওয়ার, সূর্যমুখী যে ফুল, তার মধ্য দিয়ে আমরা ক্রস করে গেছি। তারপরে দেখো 7 দাগ বলছে কি, 7 দাগ বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে। এ বলছে ক্লেভার মানে বুদ্ধিমান, তাহলে ক্লেভার হচ্ছে কি, বা ফক্স ইজ ভেরি ক্লেভার এনিম্যাল, আমরা জানি ফক্স ইজ ভেরি ক্লেভার অ্যানিম্যাল, এটা হয়ে গেল। ফানি মানে মজার, তাহলে কী করতে পারি, দ্য জোকার ওয়াজ ভেরি ফানি। কালারফুল দিয়ে করতে পারি কি, হি লাইকস কালারফুল ফ্লাওয়ার্স, সে রং বেরঙের ফুল পছন্দ করে। আর ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান তো কি, মাই ব্রাদার ইজ ভেরি ইন্টেলিজেন্ট দিতে পারি, তাহলে হয়ে গেল আমার এখানে। তো অ্যাক্টিভিটি 8 বলছে সাপোজ ইন ইউর ড্রিম, মনে করো যে তুমি তোমার স্বপ্নে ভিজিটেড অ্যানাদার প্ল্যানেট, তুমি একটা অন্য গ্রহ ভ্রমণ করছো, ডিসকাস আলোচনা করো কার সাথে, উইথ ইউর ক্লাসমেটস, তোমার শ্রেণী বন্ধুদের সাথে, অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ভিজিট, এবং 5টা বাক্য লিখতে বলেছে এই ভিজিট বা ভ্রমণ সম্পর্কে। হিন্টস এখানে দেখো দিয়ে দিয়েছে কী কী, যে ড্রিম অ্যাবাউট মার্স, তুমি স্বপ্ন দেখেছো মার্স মঙ্গল গ্রহ সম্পর্কে। ট্রাভেলড ইন এ স্পেস শাটেল, তুমি স্পেস শাটেলে করে গেছো। ল্যান্ডেড, সেখানে ল্যান্ড করেছো। নো ট্রিস নো ওয়াটার, কোনো জল, নো গাছ, কোনো জল ছিল না। রেড প্ল্যানেট, লাল গ্রহ। সয় ব্লু প্ল্যানেট, তুমি একটা নীল গ্রহ দেখেছিলে। আর্থ নাম, গ্রেট এক্সপিরিয়েন্স, মহান মানে তোমার অভিজ্ঞতা ছিল ভালো। ওরকম ঘুম থেকে তুমি উঠে গেলে, ঠিক আছে? তো আমরা এটা দেখে লিখবো, দেখো আমি আগে বাংলাটা বলছি। গত রাতে আমি মঙ্গল গ্রহ সম্পর্কে স্বপ্ন দেখেছিলাম, তো এটা আমি লিখলাম গত রাতে আমি মঙ্গল গ্রহ সম্পর্কে স্বপ্ন দেখেছিলাম। তাহলে গত রাতে, লাস্ট নাইট, দেখো লেখা শুরু করছি, লাস্ট নাইট আই ড্রিমড, DREAMT, ড্রিমড অ্যাবাউট মার্স প্ল্যানেট, তাহলে গত রাতে আমি মঙ্গল গ্রহ সম্পর্কে স্বপ্ন দেখেছিলাম। তারপর দেখো আমি একটি মহাকাশযানে চেপে ভ্রমণ করেছিলাম। হিন্টস আমাদের কিন্তু ইউজ করতে হবে, তাই দেখো আমি একটি মহাকাশযানে চেপে ভ্রমণ করেছিলাম, তাহলে কি করব, এখানে লিখতে হবে আই ট্রাভেলড দেয়ার, আমি সেখানে ভ্রমণ করেছিলাম কিসে, ইন এ স্পেস শাটল, ঠিক আছে? তারপরে দেখো আমি নিরাপদে সেখানে অবতরণ করেছিলাম। আই ল্যান্ডেড দেয়ার সেফলি, আমি সেখানে কোনো গাছপালা জল দেখতে পাইনি, তাহলে আই ফাউন্ড নো ট্রিস অ্যান্ড নো ওয়াটার দেয়ার।
আই ফাউন্ড নো ট্রিজ অ্যান্ড নো ওয়াটার দেয়ার। তারপরে বলছে এটি একটি লাল গ্রহ, তাহলে ইট ইজ এ রেড প্ল্যানেট। আমি একটি নীল গ্রহ দেখেছিলাম যাকে বলে আমাদের পৃথিবী, তাহলে আই স এ প্ল্যানেট হুইচ, যেটা ইজ কল্ড আওয়ার আর্থ। ঠিক আছে, এটা ছিল একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, তাহলে ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। আর ঠিক সেই সময়ে আমি ঘুম থেকে জেগে গেলাম, তাহলে জাস্ট দ্যাট মোমেন্ট আই ওক আপ, তাহলে জাস্ট দ্যাট মোমেন্ট আই ওক আপ, তাহলে হয়ে গেল এটা আমাদের। তারপরে অ্যাক্টিভিটি 9 বলছে রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর এম ইন লাইফ, 6টা বাক্য লিখতে বলেছে তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে। তো আমরা লিখছি, দেখো আমরা, এবং হিন্টস ওরাই দিয়েছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, তুমি কী হতে চাও, হোয়াই মানে কেন, হাউ ডু ইউ ওয়ান্ট টু সার্ভ ইউর কান্ট্রি, কীভাবে তুমি কান্ট্রিকে মানে এই কাজগুলো করবে কীভাবে, হু ইজ ইউর ইন্সপিরেশন, কে তোমার হচ্ছে প্রেরণা। তাহলে আমরা কিন্তু এখানে কি করব, আমরা একটা হেডিং দিচ্ছি, ইয়োর এইম ইন লাইফ বলে একটা হেডিং দিলাম, দিয়ে লিখছি, দেখো আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 5, আই উইশ টু বি এ টিচার। ঠিক আছে, টিচার্স আর দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, তাহলে শিক্ষক মহাশয়রা কী হয়, জাতির কিন্তু মেরুদণ্ড। টিচার্স আর দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। তাহলে আই হ্যাভ ইন মাই মাইন্ড টু টেক দ্য এমএসসি ডিগ্রি ইন জিওগ্রাফি, জিওগ্রাফি যে কী করবে তার মন কিন্তু রয়েছে যে এমএসসি করবে জিওগ্রাফিতে, ভূগোলে। দেন আই শ্যাল টেক আপ এ টিচারশিপ ইন এ স্কুল অর এ কলেজ, তাহলে সে কী করবে তারপরে এই ডিগ্রি কমপ্লিট করার পরে সে কিন্তু স্কুল বা কলেজে কিন্তু শিক্ষকতার কাজ করবেন। দেন আই শ্যাল টেক আপ এ টিচারশিপ ইন এ স্কুল অর এ কলেজ। আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু টিচ মাই পিপুলস অবিডিয়েন্স, ট্রুথফুলনেস অ্যান্ড ডিসিপ্লিন এটসেট্রা। তাহলে আমি কি করব, আমি চেষ্টা করব আমার সবচেয়ে ভালোটা দিয়ে কি আমার এই শিক্ষার্থীদের বা স্টুডেন্টদের, ছাত্রদের বাধ্য করতে, সত্যবাদী হতে এবং শৃঙ্খলাপরায়ণ হতে এটসেট্রা। তাহলে লাস্ট লাইন লিখলাম, আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু টিচ মাই পিপলস অবিডিয়েন্স, ট্রুথফুলনেস, ডিসিপ্লিন এটসেট্রা। তাহলে অ্যাক্টিভিটি 9 কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10 কী বলছে, নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেট। অর্থাৎ আমাদের এই যে শূন্যস্থানগুলো দেওয়া রয়েছে, এই শূন্যস্থান কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমাদের ফিল আপ করতে হবে। তো একটা জিনিস আমরা আবারও বলছি কারণ আগেও বলেছি অনেকবার। তো দেখো কী বলার কথা, ব্যাপারটা হচ্ছে কি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে গ্রামাটিক্যালি বা টেন্স যারা জানো তারা তো জানোই, তো সেই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা এই ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ ফাঁকা ঘরগুলো কিন্তু পূরণ করব। তো দেখো আমরা সেন্টেন্স স্ট্রাকচার লিখে দিচ্ছি, তো সেই স্ট্রাকচারটা ভালো করে দেখে কিন্তু আমরা জাস্ট সাবজেক্টটা দেখব, সাবজেক্ট অনুযায়ী আমরা কিন্তু সেই অ্যাম বা ইজ বা আর আমরা বসাবো, তারপরে কিন্তু ভার্বের শেষে অবশ্যই আইএনজি লাগিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু শেষের দিকে দেখার কোনো দরকার নেই, জাস্ট সাবজেক্ট দেখো, প্রথমে সাবজেক্ট দেখো, সেটা যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ইজ হবে। ঠিক আছে, আয়ের ক্ষেত্রে অ্যাম হবে, আর হি শি ইট যে কোনো নাম এর ক্ষেত্রে ইজ হবে, আর প্লুরাল ফর্ম হবে কিন্তু আর হবে। আমরা যেই স্ট্রাকচারটা লিখে দিলাম এটাই মেন, এটাই মনে রাখতে হবে ভালোভাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে 10টা রয়েছে, আমরা জাস্ট শুধুমাত্র সাবজেক্ট দেখব, সেই অনুযায়ী অ্যাম ইজ আর বসিয়ে আমরা কিন্তু ভার্বের শেষে আইএনজি লাগাবো, আর কিচ্ছু দেখবো না, কিচ্ছু বলার দরকার নেই, জাস্ট এটাই। ঠিক আছে, তো দেখো এক দাগ বলছে শাবনম অ্যান্ড জাসমিন, তাহলে শাবনম অ্যান্ড জাসমিন দুজন রয়েছে, তাহলে কী করবো, আর ওয়াচের পরে আইএনজি লাগাবো, তাহলে আর ওয়াচিং। তাহলে কেসি দেব একটা নাম, যে কোনো প্লুরাল সিঙ্গুলার নাম, তাহলে ইজ ডেলিভারিং, ডেলিভারির সঙ্গে আইএনজি লাগাবো, তাহলে ইজ ডেলিভারিং। তারপরে 3 দাগ দেখো রয়েছে উই মানে প্লুরাল ফর্ম আমরা, তাহলে আর ওয়ার্কিং। ঠিক আছে, তারপরে মাই ফাদার সিঙ্গেল, মাই ফাদার সাবজেক্ট সিঙ্গেল, তাহলে ইজ রিডিং। ঠিক আছে, আয়ের পরে অ্যাম লিভিং। ঠিক আছে, আয়ের ক্ষেত্রে অ্যাম হয়, আয়ের পরে অ্যাম লিভিং, আর কিচ্ছু দেখার দরকার নেই। দেখো তারপরে দেখো 6 দাগ কী বলেছে, 6 দাগ বলছে ইয়োর প্যারেন্টস। ঠিক আছে, তাহলে মা এবং বাবা প্লুরাল ফর্ম রয়েছে, তাহলে আর টকিং। ঠিক আছে, এই টেকিং আর টেকিং। তারপরে দেখো দ্য স্টার্স, 7 দাগ রয়েছে, দ্য স্টার্স মানে তারারা বা নক্ষত্ররা কী করছে, ঝলমল করে রাতের আকাশে, যাই হোক আমরা ওখানে দেখার দরকার নেই। তাহলে সাবজেক্ট দ্য স্টার্স রয়েছে, প্লুরাল ফর্ম রয়েছে, আর টুইঙ্কলিং হবে, টুইঙ্কলিং। ঠিক আছে, 8 বলছে দে মানে প্লুরাল ফর্ম, তাহলে আর ওয়াকিং। সব কিন্তু আইএনজি লাগবে, ভার্বের শেষে কিন্তু আবারও বলা হচ্ছে আইএনজি মাস্ট অবশ্যই লাগাতে হবে, এবং সাবজেক্ট অনুযায়ী আমরা অ্যামিজার বসাচ্ছি। 9 দাগে বলে মিস ব্যানার্জি
ইজ নট কাম দিয়ে রয়েছে, তাহলে ইজ নট কামিং হবে। ইজ তো এখানে দিয়ে দিচ্ছি আমরা, ইজ নট কামিং হবে, নট কামিং, নটটা এসেছে, ইজ নট কামিং, ঠিক আছে। তারপরে 10 দাগ বলছে রাতুল বাবু, তো এটা রাতুল বাবু একজন লোক বা একজন ব্যক্তি একা, তাহলে সিঙ্গুলার, তাই ইজ মেকিং, তাহলে 10 দাগ কিন্তু আমাদের হয়ে গেল। তো অ্যাক্টিভিটি 11 বলছে পার্টিসিপেট ইন এ ডায়ালগ উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট স্পেস ক্রাফটস, বলে বন্ধুদের সঙ্গে মহাকাশযান সম্পর্কে একটি কথোপকথনে অংশগ্রহণ করো। ইউ মে বিগিন লাইক দিস, তুমি এভাবে কিন্তু শুরু করতে পারো। কীভাবে দেখো এখানে রয়েছে, যেভাবেই রয়েছে সেভাবে। রোহন বলছে হ্যালো রাহুল, হাউ আর ইউ, মানে আর রাহুল তুমি কেমন আছো। তো রাহুল বলছে আই এম ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ, আমি ভালো আছি, আর তোমার খবর কি। তখন রোহন বলছে আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি। ইট সিমস টু মি দ্যাট ইউ আর সামহোয়াট ওয়ারিড, মানে আমার বোধ হচ্ছে যে তুমি কতকটা বেশ উদ্বিগ্ন আছো। তো হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তো তুমি কী বিষয় নিয়ে তুমি চিন্তিত। তো রাহুল বলছে নো আই অ্যাম নট ওয়ারিড অ্যাট অল, না আমি মোটেই চিন্তিত নই। আই অ্যাম জাস্ট থিঙ্কিং অ্যাবাউট স্পেস ক্রাফট, তাহলে আমি শুধুমাত্র মহাকাশযান সম্পর্কে একটু ভাবছি। তো এটা আমরা করলাম। তারপরে কাকে বলছে সেলফ চেক, লেটস রিড, চলো পড়া যাক। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, তাহলে প্যাসেজটা আমরা পড়ে নিচে প্রশ্নগুলোর উত্তর দেবো। তো বলছে দেখো দ্য মুন ইজ ভেরি ফ্যামিলিয়ার ফিগার টু অল অফ আস, তাহলে চাঁদ আমাদের কাছে অত্যন্ত অন্তরঙ্গ আকৃতির, বা আমরা সবারই পরিচিত, ঠিক আছে। ফ্যামিলিয়ারের পরে টু হয় কিন্তু, ঠিক আছে। তাহলে দ্য মুন ইজ এ ভেরি ফ্যামিলিয়ার ফিগার টু অল অফ আস, ঠিক আছে। শি অ্যাওয়েকেন্স, মানে জাগায়, এ ফিলিং অফ লাভ অ্যান্ড টেন্ডারনেস, মানে কোমলতা, ইন আওয়ার হার্টস, তাহলে কী করে, সে আমাদের হৃদয়ে একটি ভালোবাসা ও কোমলতা জাগায়। ইভেন অ্যান ইনফ্যান্ট স্ট্রেচেস আউট ইটস হ্যান্ডস টু গ্রাস্প দিস বিউটিফুল থিং, তার মানে বলছে এমনকি একটি শিশু অত্যন্ত সুন্দর জিনিসটিও জোরভাবে আঁকড়ে ধরতে চেষ্টা করে। তাহলে কি ইভেন অ্যান ইনফ্যান্ট স্ট্রেচেস আউট ইটস হ্যান্ডস টু গ্রাস্প দিস বিউটিফুল থিং গেল। নর ইজ হার অ্যাপিল বা আবেদন কনফাইন্ড অনলি টু চিলড্রেন, ঠিক আছে। এটা আমরা সেই বললাম যে সেই থেকে তারপরে বলছে হ্যাঁ বললাম কি বললাম যে এমনকি একটা ছোট শিশু অত্যন্ত সুন্দর জিনিসটি দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে চেষ্টা করে, তার আবেদন শুধুমাত্র শিশুদের কাছে সীমাবদ্ধ নয়, ঠিক আছে। তার আবেদন কিন্তু শুধুমাত্র শিশুদের কাছে সীমাবদ্ধ নয়। নর ইজ হার অ্যাপিল কনফাইন্ড অনলি টু চিলড্রেন। এবার বলছে এভার সিন্স দ্য স্ট্রেয়ারিং অফ দ্য পোয়েটিক ফ্যাকাল্টি ইন ম্যান she has furnished a theme for poets and artists, তার মানে কি বলছে দেখো, সেই থেকে মানুষের কবিত্ব ক্ষমতা বা গুণ উত্তেজিত করছে, সে কবি ও শিল্পীদের জন্য কিন্তু একটি বিষয়বস্তু সাজিয়েছিল, ঠিক আছে। দ্য ফুল মুন অ্যান্ড দ্য ক্রিসেন্ট মুন হ্যাভ অলওয়েজ প্লেইড অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন লিটারেচার্স, তাহলে পূর্ণচাঁদ বা পূর্ণিমা ও অর্ধচন্দ্র সাহিত্যে সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দ্য সফট সিলভারি ব্রাইটনেস হুইচ ফর্মস হ্যাভ প্রিন্সিপাল চার্ম টু আস ইজ বরোড ফ্রম দ্য লাইট অফ দ্য সান, তাহলে কোমল রূপলি উজ্জ্বলতা যা আমাদের কাছে প্রধান আকর্ষণ তা সূর্যের আলোর থেকে ধার করে আনা। আউট অফ দ্য ভাস্ট ফ্লাড অফ লাইট হুইচ দ্য সান pours forth the moon grabs a little, and of this little she reflects a small fraction to illuminate the earth, এটা একটু বেশ বড়ই রয়েছে। তো দেখো এটা বিশাল আলোর বন্যা থেকে যা বাইরে বা সামনে প্রবলভাবে প্রবাহিত করে, চাঁদ খুব সামান্যই আঁকড়ে ধরে এবং আলোকিত খণ্ডের সামান্য অংশই থেকে পৃথিবী আলোকিত হয়। When on a clear night we look out on the magic of moonlight, it is often difficult for us to realize that the moon is shining in borrowed feathers. তার মানে যখন একটি পরিষ্কার রাতে আমরা চাঁদের জাদু দেখি, তখন আমাদের কখনো ভাবতে কষ্ট হয় যে চাঁদ ধার করা আলোর পলক থেকে উজ্জ্বল হচ্ছে। অ্যাক্টিভিটি 12 লেটস ডু, চলো করা যাক। রাইট টি ফর ট্রু, ট্রুর জন্য টি লিখতে হবে, অ্যান্ড ফলস স্টেটমেন্টসের জন্য এফ লিখতে হবে ইন দ্য বক্সেস গিভেন, যে বক্স দেওয়া রয়েছে তাতে। এ বলছে দ্য মুন হ্যাজ নো লাইট অফ হার ওন, তাহলে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এটা সত্যি, তাই ট্রু দেবো টি। বি বলছে সূর্য
দ্য সান গেটস লাইট ফ্রম দ্য মুন, সূর্য আলো পায় চাঁদ থেকে, এটা একদম নয়, চাঁদ আলো পায় সূর্য থেকে, তাহলে এটা ফলস দেবো। সি দ্য মুন ডাজ নট লুক ব্রাইট ইন দ্য ডে টাইম, দিনের বেলায় চাঁদের উজ্জ্বল আলো কিন্তু দেখা যায় না, সত্যি এটা ট্রু, তাই টি দিলাম। ডি বলছে দ্য মুন হ্যাজ টু ডিপেন্ড অন দ্য সান ফর দ্য লাইট, আলোর জন্য চাঁদকে সূর্যের উপর নির্ভর করতে হয়, তাহলে অ্যান্সার হবে টি। হ্যাঁ, আলোর জন্য তো চাঁদকে সূর্যের উপরেই নির্ভর করতে হয়, তাই ট্রু, তাই টি দিলাম। অ্যাক্টিভিটি 13, অ্যান্সার দ্য কোশ্চেন ইন ব্রাইভ, সংক্ষেপে উত্তর দিতে বলেছে কোশ্চেনগুলোর। এ বলছে হোয়াট ইজ দ্য অ্যাপিল অফ দ্য মুন টু চিলড্রেন, মানে চাঁদের প্রতি শিশুদের আবেদনটা কী, তাহলে উত্তর লিখতে হবে দ্য চিলড্রেন অলওয়েজ স্ট্রেচ দেয়ার লিটিল আর্মস টু গ্রাপস দ্য বিউটিফুল মুন, শিশুরা সবসময় তাদের ছোট্ট বাহুগুলি চাঁদকে ধরার জন্যই বাড়িয়ে দেয়। ঠিক আছে। বিদাক বলছে হোয়াট ইজ হার অ্যাপিল টু পোয়েটস অ্যান্ড আর্টিস্টস, তার মানে কবি ও শিল্পীদের প্রতি তার আবেদন কী ছিল, তাহলে উত্তর লিখব দ্য মুন হ্যাজ ফার্নিশড এ থিম ফর পোয়েটস অ্যান্ড আর্টিস্ট, তার মানে চাঁদ কবি ও শিল্পীদের জন্য একটি বিষয়বস্তু যোগান দেয়। সিদাক বলছে হোয়াট ক্যান নট রিয়েলাইজ অ্যাবাউট দ্য শাইনিং মুন, তার মানে চাঁদের উজ্জ্বলতা কি আমরা বুঝতে পারি না, তাহলে উত্তর লিখবো আমরা প্রকৃতপক্ষে বুঝতে পারি না যে চাঁদ সূর্যের থেকে আলো পায় বা আলো ধার করে, তাহলে কি উই ক্যান নট রিয়েলি রিয়েলাইজ দ্যাট দ্য মুন ইজ শাইনিং ইন বরোড ফেদার্স। ঠিক আছে। অ্যাক্টিভিটি 14, ম্যাচ দ্য ওয়ার্ড ইন এ উইথ দেয়ার মিনিং ইন বি, অর্থাৎ আমাদের ম্যাচ বা মিল করতে হবে, এর যে মিনিং বা মানে সেই শব্দার্থ অনুযায়ী বিতেও সেই অর্থ রয়েছে, সেখানে মিল করতে হবে। তো বলেছে দেখো টেন্ডারনেস মানে কোমলতা, সফটনেস হবে। থিম মানে বিষয়, টপিক মানে বিষয়, গ্রাস মানে একটু ধরা বা ধৈর্য ধরে রাখা, হোল্ড অন, আর সাফিস মানে বি এনাফ, যথেষ্ট, বি এনাফ হবে। ঠিক আছে। তো দেখো অ্যাক্টিভিটি 15 বলছে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ প্রিপোজিশন দিয়ে আমাদের কিন্তু শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে এক বলছে ইফ দ্য স্কাই ইজ ক্লিয়ার, যদি আকাশ পরিষ্কার থাকে, ইউ ক্যান সি দ্য স্টার্স ড্যাশ নাইট, তাহলে তুমি বলছে যদি আকাশ পরিষ্কার থাকে তুমি রাতের বেলায় নক্ষত্রগুলি দেখতে পারো, তাহলে অ্যাট দ্য স্কাই হবে, অ্যাট। তারপরে দেখো বলছে দ্য ফার্স্ট ম্যান ওয়াক ড্যাশ দ্য মুন ইন 1969, দ্য ফার্স্ট ম্যান ওয়াকড ইন দ্য মুন ইন 1969, 1969 সালে চাঁদে মানুষ প্রথম হেঁটেছিলেন। 3 দাগ বলছে আই অলওয়েজ লুক আপ ড্যাশ দ্য স্টার্স ড্যাশ দ্য স্কাই, তাহলে আই অলওয়েজ লুক আপ অ্যাট দ্য স্টার্স, তো ইন দিতে পারো, আবার অ্যাবাভও দিতে পারো, অ্যাবাভ বা ইন দ্য স্কাই। ঠিক আছে, আমি সবসময় আকাশের উপরে বা আকাশের নক্ষত্রগুলিকে দেখি। 4 বলছে উড ইউ লাইক টু লিভ ড্যাশ দ্য মুন, বলছে তুমি কি চাঁদের উপর বাস করতে চাও, তাহলে চাঁদের উপরে বাস করতে চাও অন দিতে পারো, আর যদি বলি তুমি চাঁদে বাস করতে চাও তাহলে ইন দিতে পারো, তাহলে দুটোই দেওয়া যেতে পারে, উড ইউ লাইক টু লিভ অন বা ইন দ্য মুন। ঠিক আছে। তাহলে অ্যাক্টিভিটি 16 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস ইউজ দ্য হেল্প বক্স 1 ইজ এক্সট্রা, তাহলে আমাদের কী করতে হবে কারেক্ট ওয়ার্ডস দিয়ে মানে সঠিক শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো অ্যাক্টিভিটি 16 দেখো এবং বলেছে ইউজ দ্য হেল্প বক্স থেকে নিতে পারো, একটা ওয়ার্ড তোমার এক্সট্রা দেওয়া রয়েছে। এক দাগ বলেছে দেখো দ্য সান ইজ এ হিউজ বল অফ, তাহলে সূর্য একটা বড় বল অফ কিসের, ফায়ার মানে আগুনের গোলা। ঠিক আছে, আগুন, হিউজ বল অর্থাৎ বড় একটা বল ফায়ারের, আগুনের। 2 দাগ বলছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য, তাহলে পৃথিবী ঘুরছে কার চারপাশ দিয়ে, সান। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল। 3 দাগ বলছে দ্য আর্থ অলসো মুভস অন ইটস ওন এক্সিস হবে অর্থাৎ নিজস্ব পথেই কিন্তু পৃথিবী ঘুরছে। 4 দাগ বলছে স্টার্স শাইন অ্যাট, তাহলে তারারা জল করে কখন, অ্যাট নাইট, রাত্রে। 5 দাগ বলছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট হবে অর্থাৎ সূর্য পূব দিক দিয়ে উদিত হয়। ঠিক আছে। অ্যাক্টিভিটি 17 বলছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ভিজিট টু এ প্লেস অফ অ্যাডভেঞ্চার ইন 7 সেন্টেন্সেস, অর্থাৎ একটি অভিযানে তুমি গিয়েছো এমন একটি বিষয়ে 6-7টি বাক্যে একটি অনুচ্ছেদ লেখো। তো এখানে বলেছে কি নেম অফ দ্য প্লেস অ্যান্ড টাইম টু অফ ভিজিট, অর্থাৎ যে জায়গাটা তুমি গেছো তার নাম লিখতে হবে এবং কখন গেছো সেই সময়টা উল্লেখ করতে হবে। ওয়েদার অর্থাৎ সেখানকার আবহাওয়া কেমন, আর হোয়াট ইউ স দেয়ার তুমি কি সেখানে দেখেছিলে, ফুড আইটেমস কী কী তুমি খাদ্য খেয়েছিলে, ড্রেস অফ দ্য পিপল সেখানকার লোকজনের পোশাক আশাক কেমন অর্থাৎ তার পোশাক কেমন ছিল, হোয়াট ইউ লাইক মোস্ট কোনটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাহলে বলছে ইউ মে বিগিন দিস ওয়ে, তুমি এইভাবে শুরু করতে পারো। লাস্ট উইন্টার আই ওয়েন্ট টু এ হিল স্টেশন উইথ মাই প্যারেন্টস অ্যান্ড সাম নেইবার্স, এটা এইভাবে
শুরু করতে পারো উইথ মাই প্যারেন্টস সাম নেইবার্স। তারপরে আমরা দেখো লিখছি, ঠিক আছে? দেখো আমরা এখানে লিখেছি এইভাবে যে লাস্ট উইন্টার আই ওয়েন্ট টু এ হিল স্টেশন ইন দার্জিলিং উইথ মাই প্যারেন্টস অ্যান্ড সাম নেইবার্স। অর্থাৎ গত শীতে আমি আমার বাবা ও মা কিছু প্রতিবেশীদের সঙ্গে পার্বত্য স্টেশন দার্জিলিংয়ে গিয়েছিলাম। তারপর বলছে ইটস প্লেজেন্ট ওয়েদার এনচ্যান্টস মি মাচ। অর্থাৎ এখানকার যে আবহাওয়া, অপূর্ব সুন্দর যে সমস্ত আবহাওয়া আমাকে মুগ্ধ করেছে। আই স দ্য জু, বাতাসিয়া লুপ, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট অ্যান্ড সো ওয়ান। তাহলে আমি সেখানে চিড়িয়াখানা, বাতাসিয়া লুপ, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, অন্যান্য জায়গাও গিয়েছিলাম, ঠিক আছে? তারপরে বলছে দেখো বিউটিফুল ফ্লাওয়ার্স প্লিজড মি অলসো। তাহলে অপূর্ব সুন্দর ফুলগুলি আমাকে কী করেছিল, মুগ্ধ করেছিল। ইন দার্জিলিং ফুড আইটেমস ওয়ার অ্যাভেলেবেল অ্যাজ ইন আওয়ার লোকালিটি সাস আস রাইস, ভেজিটেবলস, মিট এটসেট্রা। তাহলে দার্জিলিংয়ের খাদ্য সামগ্রী আমাদের এলাকার মতোই পাওয়া যায়, যেমন ভাত, তরকারি, মাংস ইত্যাদি। তারপরে বলছে দেখো দ্য ড্রেস অফ দ্য পিপল দেয়ার ওয়াজ ইন ভেরি ট্র্যাডিশনাল অ্যান্ড কালারফুল। অর্থাৎ সেখানকার মানুষদের পোশাক প্রথাগতভাবে খুব রঙিনই ছিল। আই অ্যাম হ্যাপি উইথ দেয়ার বিহেভিয়ার। আমি তাদের আচরণে বা ব্যবহারে খুব খুশি হয়েছিলাম, স্পেশালি দেয়ার সিম্পলিসিটি, অর্থাৎ এবং তাদের বিশেষ করে তাদের সরলতা দেখে, ঠিক আছে?